নমস্কার, আমি মৌসুমিক। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চেনা জানা বন্ধু বান্ধবদের মধ্যে আমার গল্প শেয়ার করবেন। আজ শোনাবো সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের মেজাজ। চা আর ডিম ভাজা এসেছিল দুজনের জন্য। মনোরঞ্জন নিঃশব্দে দুটি প্লেটের ডিম ভাজাই নিজের মুখে পুড়ে দিতে থাকে। এককালে সে দারুণ কংগ্রেসি ছিল, আজকাল একেবারে চাষাভুষো বনে গেছে। অনেকদিন পর তাকে দেখে বড় আনন্দ হচ্ছিল। ভাষাহীন খিদে দিয়ে এত সহজে সেই শুধু চোখের পলকে আত্মীয়তা ঝালিয়ে নিতে পারে। চাষাভুষো বনার কারণও বোধহয় তাই। ডিম শেষ করে সে বলে, তোমার তাকানি দেখে ভৈরবকে মনে পড়ছে। সেও এমনিভাবে একদৃষ্টে তাকিয়ে মানুষকে বিব্রত করে। তোমাকে মোটেই বিব্রত বোধ হচ্ছে না, কিন্তু ভৈরবকে? লক্ষ্মীপুরের একজন চাষি, তার মেজাজের অদ্ভুত গল্প শুনলে। গরিব চাষি, 1.5-2 বিঘে জমি হয়তো আছে, তাছাড়া ভাগে চাষ করে। গল্পটা বলার আগে তবে একটা সংশয় মিটিয়ে দাও। মানুষটা চাষা, তাতে গরিব, তার মেজাজ হয় কিসে? জমি নেই, ভাত কাপড় নেই, আরাম বিরাম স্বাস্থ্য নেই। দেশের মালিক সরকারের কাছে দূরে থাক, গাঁয়ের মালিক জমিদারের বাজার সরকারের কাছে পর্যন্ত মানুষ বলে গণ্য হবার যোগ্যতা নেই। মেজাজের মতো এমন ফ্যাশনেবল দামি চিজ সে কোথা পেল? কিছু অর্থ, সংস্কৃতি, আরাম বিলাস, প্রভাব প্রতিপত্তি, অর্থাৎ এক কথায় লোকের ওপর ঝাল ঝাড়বার অধিকার না থাকলে তো মেজাজ গজায় না। ওটা খেয়াল খুশির অঙ্গ। কথাটা বুঝে মনোরঞ্জন মৃদু হাসে। বেশ, মেজাজ না বলে রাগ বলো, মাথা গরম বলো। যার কিছু নেই তার ঘৃণা রোগ, এসব তো কেউ কাটতে পারবে না। গল্প বলতে মনোরঞ্জন পটু নয়, আমাকেই গল্পটা মনের মধ্যে সাজিয়ে গুছিয়ে নিতে হয়। অভিজ্ঞতার স্বাদটা অবশ্য এসে যায় মনোরঞ্জনেরই। মাঝারি আকারের মানুষটা ভৈরব, মোটা হাড়, শীটকানো শক্ত চেহারা, ছোট চাপা কপালটার নিচে একজোড়া স্থির জলজলে চোখ। ওই চোখ দিয়ে এক দৃষ্টে মানুষের মুখের দিকে তাকিয়ে থাকা তার স্বভাব। হুকুম শুনতে বা গাল খেতে একটু সময়ের জন্য সামনে এলেও এতে মান্যগণ্য বিশিষ্ট ব্যক্তিরা বড়ই অস্বস্তি বোধ করে। ভেতরে ভেতরে রেগেও যায় লোকটার ওপর। প্রথমত সবিনয়ে হয়তো সে দাঁড়িয়েছে রাখালবাবুর সামনে, হাত জোর করে আজ্ঞে হুজুর বলেই কথা কইছে, কিন্তু মাটিতে আটকে রাখার বদলে চোখ পেতে রেখেছে সোজা রাখালবাবুর মুখে। ধমক ধামক গাল মন্দ নীরবেই শুনে যাচ্ছে, চিরকাল তার বাপ দাদা যেমন শুনে এসেছে। কিন্তু থেকে থেকে আচমকা কি যেন ঝিলিক মেরে যাচ্ছে, ঝলসে উঠছে তার চোখে, দেখলে ভয় করে। রাখালবাবুর মতো মস্ত লোক খুশি হলে সে তার গলা কাটতে পারে, সেও একভাবে ভেতরে ভেতরে ভৈরবকে ডরায়। ভয় তাকে কম বেশি সকলেই করে। তার মেজাজের খবর কারো অজানা নয়, বহুদিন থেকে নানাভাবে পরিচয় পেয়ে আসছে। ঝাঁ করে মাথার তার রক্ত চড়ে যায়, এবং সে অবস্থায় স্বয়ং থানার দারোগাবাবুকে পর্যন্ত সে যে মেরে বসতে পারে সে প্রমাণও ভৈরব দিয়েছে। গ্রাম্য আক্রোশে একজন তাকে মিথ্যা চুরির দায়ে জড়িয়েছিল। দারোগাবাবু তদন্তে এসেছে। ধমক ধামক এবং 2-4টে চড়চাপড় সে যথারীতি দিব্যি হজম করে যাচ্ছিল। দারোগাবাবু হঠাৎ একটা খারাপ রসিকতা করে বসায়, সেটুকু তার সইল না। ধাঁ করে গালে একটা প্রচণ্ড থাবড়া বসিয়ে দিল। চড়চাপড় যার সইছিল, গালমন্দও সইছিল। একটা বদ রসিকতায় যে তার মাথা বিগড়ে যাবে, কে এটা ধারণা করতে পারে? চুরির দায় বাতিল হয়ে গেল, কিন্তু জেল খাটতে হলো তাকে ওই অপরাধে। বেগুন খেতে গরু ঢোকার জন্য কানাইয়ের সাথে একদিন তার বচসা। সে ঝগড়া অন্যের মধ্যে খুব বেশি হলে হাতাহাতি পর্যন্ত গড়াতো।
আচমকা লাঠির ঘায়ে সে কানাইয়ের মাথা ফাঁক করে দিল। তাতেও কি রাগ পড়ল? সেই লাঠি দিয়ে অপরাধী গরুটার মাথাতে আর এক ঘা না বসিয়ে পারল না। গরুটা গেল মরে। এই নিয়ে হলো আর এক দফা জেল এবং একটা সামাজিক হাঙ্গামা। গো হত্যার জন্য বিধান মতো প্রায়শ্চিত্ত সে করত। ভট্টাচার্যের কয়েকটা চটাং চটাং কথায় মেজাজ গেল বিগড়ে। বলল, বামন আছো বামন থাকো, গাল পেরোনি, করবনি যাও প্রাচ্চিত্তির, করগে যাও এক ঘরে, খাটবো নরক 10 জন্ম। কুটুম বন্ধু পাড়াপড়শি তাকে বাঁচিয়ে চলার চেষ্টা করে, তবু সামান্য কারণে আচমকা ধারণাতীতভাবে মাঝে মাঝে বেঁধে যায়। হেটোরা দোকানিদের সঙ্গে তো তার নিত্য হাতাহাতির উপক্রম ঘটে। মার খেয়ে খেয়ে বাড়ির লোকের প্রাণ যায়। গালবন্ধ সে বিশেষ দেয় না, খানিক গালাগালি দিয়ে সামলে যাবার মতো নরম রাগ তার কদাচিৎ হয়। তার গরম হওয়া মানেই এক্কেবারে চরম অবস্থায় পৌঁছে যাওয়া। তার বউ কালির হয়েছে জ্বর, হয়তো আগের দিন তার পিটুনি খেয়েই। শম্ভুর দোকানে সে বইয়ের জন্য 4 পয়সায় সাগু কিনতে গেছে। কম দিয়েছ শম্ভু, ওজন করে দাও। যাও যাও, বেশি দিয়েছি, 4 পয়সার সাগু, তার ওজন চায়। শুনেই মেজাজে আগুন ধরে যায় ভৈরবের। কেন হে কর্তা, 4 পয়সা পয়সা নয়, ওজন করো তুমি। বেশি হয় ফিরে নাও বেশিটা তোমার, তোমার ঠেঁ ভিক্ষে চাইছি। দোকানে তখন ভিড়ের সময়, 2-4 জন ভদ্রলোকও আছে। শম্ভু মুখ বাঁকিয়ে ষোলোকে বলে, 4 পয়সায় সাগু খায়, বৌডি গিয়ে সাউরি পায়। ভৈরব সাগু ছুঁড়ে মারে শম্ভুর শোলক বলা মুখে, তোর সাগু তুই খা। শুধু সাগু ছুঁড়ে ঠান্ডা হবে তেমন মেজাজ নয় ভৈরবের। এদিক ওদিক তাকাতে সামনে গুড়ের হাঁড়িটা নজরে পড়ে। গুড় দিয়ে খা। গুড়ের হাঁড়িতে হাত ঢুকিয়ে খাবলা খাবলা গুড় সে শম্ভুর মুখে ছুঁড়ে মারে। পরে যা হবার তাই। গরিব অসহায় চাষি তো, কিন্তু সে হিসাব তো মেজাজ বোঝে না। এসব লোককে নিয়ে ওইখানে বিপদ। রাগ হলে কাণ্ডজ্ঞান হারিয়ে বসে, নিজের ভালো মন্দ বিচার বিবেচনা পর্যন্ত লোপ পায়। মরবে কি বাঁচবে খেয়াল থাকে না। সুতরাং তুচ্ছতায় যতই সে মশামাছির সামিল হোক, সহজে তাকে কেউ ঘাঁটাতে চায় না। তাই থেকে একটা মোটা সিদ্ধান্ত বোধহয় করা চলে। যতই মনে হোক যে মেজাজটা তার একেবারেই অন্ধ ও বেহিসাবি, জগৎ সংসার ভুলে গিয়ে ঝোঁকের মাথায় যা খুশি কাণ্ড করে বসে, কিন্তু অতটা হয়তো সত্য নয়। মানুষ যে তাকে ভয় করে, সহজে তার পেছনে লাগতে চায় না, এটা বোধহয় সে বোঝে। তারপর একদিন এলো লক্ষ্মীপুরের ওই হাঙ্গামা। গাঁয়ের লোকেরা দল বেঁধে রাখালের চোরাই ধান চাল চালান বন্ধ করতে যাওয়া নিয়ে যার সূত্রপাত। পরে অবশ্য ব্যাপার অনেক দূর গড়ায়, কারণ গরিবের যে কোনো বেয়াদবি ভীতিকর, সমূলে উৎপাটন না করলে চলে না। ধান চাল উপে যেতে যেতে সে এলাকায় মানুষের প্রাণ যায় যায় হলে মরিয়া হয়ে যখন তারা নিজেরাই প্রতিকার করবে স্থির করে, ভৈরব সেখানে পরামর্শের গোড়ার দিকে উপস্থিত ছিল। ব্যবসায়ী জমিদার রাখালের অপকর্মের বিবরণ শুনতে শুনতে সে গরম হয়ে উঠেছিল। জোর গলায় দাবি জানিয়েছিল যে শুধু ধান চাল না, আগে ও লোকটাকে সবাই মিলে ফাঁসি দিতে হবে, তারপর ধান চাল ঠেকানো। বুড়ো বনমালী তাকে ধমক দিয়েছিল, তুই থাম ভৈরব, এ ছেলে খেলা নয়। তবে যা খুশি করো, মোটে ডেকোনি বলে গটগট করে সে উঠে এসেছিল বৈঠক থেকে। তাতে বিশেষ কেউ অখুশি হয়নি। তাকে সঙ্গে রাখার ঝক্কি কম নয়। একা তার জন্যই হয়তো সম্পূর্ণ অকারণে 2-1টা খুন জখম হয়ে যাবে, সে মাথা ঠান্ডা রাখতে পারবে না। গ্রামের লোককে দাবাতে যে তাণ্ডব শুরু হয় তারপর, তারা কেউ তা কল্পনাও করতে পারেনি। রাখালের গুন্ডার দল জড়ো হয়ে পাড়ায় পাড়ায় হানা দেয়। প্রথমটা হকচকিয়ে গেলেও গ্রামের লোক শেষে প্রাণের দায় মরিয়া হয়ে দল বেঁধে তাদের মেরে হটিয়ে দেয়। পুলিশের স্থায়ী ছাউনি পড়ে লক্ষ্মীপুরে। কয়েকটা পাড়ায় গ্রামবাসীরা আত্মরক্ষার এমন শক্ত ব্যবস্থা করে যে রাখালের গুন্ডার দল বেঁধেও সেখানে ঢুকতে সাহস পায় না।
ভৈরবের ঘরটা ছিল এই এলাকার কিছু তফাতে। একদিন একদল লোক ঘরে ঢুকে খুঁটির সঙ্গে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে জড়িয়ে বাঁধে। বাচ্চা ছেলেটা কালির কোলে গলা ফাটিয়ে চেঁচাচ্ছিল। ছিনিয়ে নিয়ে ভৈরবের পিঠের সঙ্গে ছেলেটাকেও তারা দড়ি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধে। তারপর সেইখানে ভৈরবের চোখের সামনে কালির উপর একে একে তারা 7 জন অত্যাচার করে। আলো জ্বালেনি, জ্যোৎস্না ছিল। গরিবের ছোট ঘর, খুঁটিটা 3-4 হাত তফাতেই ছেঁড়া কাঁধার বিছানা। কাহিনীর এইখানে থেমে গিয়ে মনোরঞ্জন আচমকা প্রশ্ন করে, কেন বলো তো? পাশবিক অত্যাচারের মানে হয়, কিন্তু স্বামীর সামনে কেন? মাতাল মার্কিন সোলজারদেরও এই ঝোঁক দেখা যেত, কোনো কারণ ভেবে পাই না। মানে অত্যাচারের মানেই বিকার। অত্যাচারীর মনে দারুণ আতঙ্ক থাকে। নিজের বিশ্বাস, নিজের সংস্কার, নিজের নিয়মকানুন পর্যন্ত সে ভাঙছে, নিজের বিরুদ্ধে যাচ্ছে। সকলকে পায়ের নিচে পিষে রাখবার জন্য ওরা নিজেরাই নীতিধর্ম, আইন কানুন, আদর্শ খাড়া করে, নিজেরাই আবার তা ভাঙে। আত্মবিরোধ এড়িয়ে যাওয়ার সাধ্য ওদের নেই, অন্যায় করতে ওরা বাধ্য। নেশাখোর যেমন নেশা চড়ায়, এরাও তেমনি অন্যায়কে আরও উগ্র, আরও বীভৎস করে চলে। হিটলার অসংখ্য ভয়াবহ অন্যায় করেছে, যাতে তার এতটুকু স্বার্থসিদ্ধি হয়নি। গুন্ডারা ওই একই জাত। মনোরঞ্জন একটু ভেবে বলে, তাই কি? কে জানে। তারা চলে যাবার পর কালী কিছুক্ষণ নিষ্পন্দ হয়ে পড়ে থাকে। কাছাকাছি কোনো চালায় আগুন ধরেছে। বাইরে জ্যোৎস্নাময়ী রাত্রির রক্তিম দ্যুতিময় রূপ দেখা যায়। ভৈরব মৃদুকণ্ঠে বলে, বাঁধনটা খুলে দেব। তার শান্ত গলার আওয়াজে কালী বোধহয় আশ্চর্য হয়ে যায়। তবু সে ভয়ে ভয়ে বলে, মোকে কিছু করবে না তো? না, তোর কি দোষ? শিগগির দড়ি খোল, ছেলেটা বুঝি শেষ হয়ে গেল। কালী তাড়াতাড়ি প্রদীপ জ্বালে। ছেলের দিকে এক নজর তাকিয়ে এতক্ষণ পরে সে আর্তনাদ করে ওঠে। এ পর্যন্ত মাঝে মাঝে শুধু তার গোঙানি শোনা গিয়েছিল। বিক্রি করে কিছু বাড়তি রোজগারের জন্য ঘরে ভৈরব পাটের দড়ি পাকায়। বাঁধবার দড়ি তাদের অভাব হয়নি। দিশেহারা উন্মাদ তারা ওইটুকু ছেলেকে পাটের সরু পাকানো দড়ি দিয়ে বাপের সঙ্গে জড়িয়ে জড়িয়ে বেঁধেছে গায়ের জোরে। গলাতেও প্যাঁচ পড়েছে, ইচ্ছা করে কিনা তারাই জানে। ছেলেটা খুব চেঁচাচ্ছিল, কান্না থামাতে হয়তো এইভাবে গলায় দড়ি জড়িয়েছে। দড়ি খুলে নামাতে নামাতেই টের পাওয়া যায় ভৈরবের আশঙ্কাই সত্য, ছেলেটা শেষ হয়ে গেছে। কালী হাউমাউ করে কেঁদে উঠতে খুঁটিতে বাঁধা সেই রকম শান্ত গলায় বলে, মোর বাঁধনটা খোল আগে। ভয়ে ভয়ে কালী তার বাঁধন খুলতে আরম্ভ করে। ভয়টা তার অকারণ নয়। এতদিন একসঙ্গে ঘর করেছে, মানুষটাকে সে সবার চেয়ে ভালোভাবেই জানে। কারণে অকারণে কত ছ্যাঁচা খেয়েছে, গায়ে আজও তার অনেক চিহ্ন আঁকা আছে এখানে ওখানে। এ অবস্থায় আজ ভৈরবের মাথা ঠিক আছে এটা স্বপ্নেও সম্ভব বলে ভাবতে পারছিল না। তুচ্ছ কারণে মানুষটা ক্ষেপে যায়, মহামারী কাণ্ড বাঁধিয়ে দেয়। বাইরে রাগের কারণ ঘটলে ঘরে হাতের কাছে তাকে পেয়ে পিটিয়ে দেয়। আজ রাতের এই ভয়ানক কাণ্ড তার সইবে কি করে? বাঁধন খুলে দিলে দিশেহারা উন্মাদ ভৈরব যদি প্রথমে তাকেই খুন করে বসে। দড়ি খুলে দিলে যে খুঁটিতে ওকে তারা বেঁধেছিল তাতেই ঠেস দিয়ে ভৈরব মেঝেতে বসে পড়ে। মনে হয় তার সামনে তার বইয়ের ওপর যে পাশবিক অত্যাচার হয়ে গেল, তারই গায়ে গায়ে লেগে থেকে কচি ছেলেটা যে ওদের দড়ির ফাঁসে দম আটকে মরে গেল, এসব কিছুই সে গায়ে মাখেনি। তার রাগও নেই, হাহুতাশও নেই। কালী নিজে টের পায় না সেও কত শান্ত ধীর হয়ে গেছে। ছেলের জন্য উন্মাদিনীর মতো সেও আছড়ে পিছড়ে কাঁদছে না। সাধারণভাবে অসুখে বিসুখে ছেলেটা মরলে এতক্ষণ তার গলা ফাটানো আর্তনাদ সারা গাঁকে জানান দিত তার শোকের খবর। 7 জন অত্যাচার করেছে স্বামীর সামনে। রক্তাক্ত দেহে রক্তাক্ত মন কি সাধারণ শোক দুঃখের স্তরে থাকতে পারে? আবার কে আসে? ভৈরব অস্ফুট স্বরে বলে, শুধু
সাড়া দাও। কাছে সরে এসে কালী বলে, কে? আমি, বনমালী। বনমালী ঘরে এসে বলে, আর কজনা আসছে, বন্দুক হাতে পাহারা ছিল, মোরা এগোতে পারিনি ভাই। তোমার ঘরে অত্যাচার করবে তাও মোদের ভাবনার অগোচর ছিল। সেদিন চটাচটির পর তো তুমি তফাতে ছিলে বরাবর। গরিবের এই দশা। ভৈরবের নম্র শান্ত সুর বনমালীকেও আশ্চর্য করে দেয়। কোনো দিন কোনো অবস্থাতে কেউ কখনো তাকে এমন ধীরভাবে কথা বলতে শোনেনি। প্রদীপের আলোয় তার দিকে চেয়ে বনমালী ভাবে, পাগল হয়ে যায়নি তো মানুষটা? উষ্ণ নিঃশ্বাস ফেলে বনমালী বলে, এর প্রতিশোধ পাবে একদিন। ভৈরব সায় দিয়ে তেমনি ধীরভাবে বলে, পাবে বই কি, শিগগির পাবে। কড়ায় গণ্ডায় শোধ দিতে হবে, সুদে আসলে। একে একে আরো কয়েকজন চেনা লোক আসে। ভৈরবের ধীর শান্ত ভাব তাদেরও অবাক করে দেয়। নগেনের বউ আর নিতাইয়ের পিসি এসেছিল। এক কোণে তাদের কাছে বসে কালী বিনিয়ে কাঁদে। খানিকক্ষণ চুপচাপ শুনে ভৈরব বলে, কাঁদিস না বউ, আর কান্না কিসের? যতদিন বেঁচে রইব তোতে মতে শুধু দেখব ওদের কত সর্বনাশ করতে পারি, কটাকে কাঁদাতে পারি। ছেলেকে পুড়িয়ে জিনিসপত্র পোঁটলি করে কালীর সঙ্গে ভৈরব পাড়ার ভিতরের দিকে ব্রজেন দাসের বাড়ির একটা ঘরে আশ্রয় নেয়। একদিকে তাকে দেখে তেমন টের পাওয়া যায় না সে সেই বদরাগী পাগলাটে ভৈরব। অন্যদিকে তেমনি ভাবাও যায় না সেদিন রাত্রে তার জীবনে কি ভীষণ ঘটনা ঘটে গেছে। গ্রাম রক্ষী দলে সে নাম দেয়, কাজ করে, মন দিয়ে আলাপ আলোচনা পরামর্শ শোনে। সারাদিন ঘুরে বেড়ায় আর মানুষকে সরলভাবে সংক্ষেপে নিজের কাহিনী বলে। দাওয়ায় বসে, রাস্তায় দাঁড়িয়ে, হাটে বাজারে চাষাভুষো লোককে পরম আত্মীয়ের মতো ঘটনাটা শুনিয়ে জিজ্ঞাসা করে, প্রতিকার করবে না? তুমি মোর ভাই। 7 দিন পর সেই গুন্ডার দল যখন মাঝরাত্রে লোচন দাসের ঘরে হানা দিয়ে তাকে আর তার বাপকে বেঁধে বাড়ির বউ আর মেয়েকে নিয়ে আরেকটা উৎসবের আয়োজন করে, তখন 300 লোক নিয়ে ভৈরব বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। যে কজন এসেছিল প্রায় সকলকেই বাপের নাম ভুলিয়ে দেয়। কি ভীষণ দেখায় তখন তার মুখের চেহারা। দেখে বনমালী এবং আরও অনেকে বুঝতে পারে ভৈরবের মেজাজ কোথায় চড়েছে। তাই পরদিন আবার তাকে মৃদু ও শান্ত দেখে তারা কজন আশ্চর্য হয় না। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।